আচ্ছা, ঘটনা হচ্ছে আমি কি চুরি করছি, আমি সেই চুরিটাই রাখি। আমি আসলে কি চুরি করছি? আমি চুরি করছি আপনার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, বদগুণ, আমি সেটা চুরি করছি। আমি চুরি করছি মায়াজালে নিজেকে আবদ্ধ রেখে আপনি নিজেকে যে ভাসিয়ে দিচ্ছিলেন, সেই মায়াটাকে আমি চুরি করছি। আমি চুরি করছি আপনার জীবনের যে অন্ধকার দিকগুলো আছে তার আলোচনা নিয়ে এসে এক্ষেত্রে আমি প্রদীপ, আমি আলো জ্বালছি, আমি অন্ধকার চুরি করছি। আমার মা নর্মদার কথা যখন বলি আমি, আপনি তো আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন। আপনি তো আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন। আপনি আমাকে মোবাইল চোর পর্যন্ত বলে দিয়েছেন। ঠিক আছে? তো হ্যাঁ, মোবাইল তো চুরিই করছি আমি। আমি মোবাইলের ডেটা চুরি করছি। সেটাই সে খাচ্ছে। সে মনে করছে আমি রক্ত খাচ্ছি, কিছুক্ষণ হ্যাঁ রস পাচ্ছি, সে ভাবছে হাড়ের, কিন্তু না, তার নিজের সে দাঁত মুখ ছিঁড়ে যাচ্ছে ভেতরে শুকনো হাড়ের ধাক্কায়। সেটাকে সে খাচ্ছে, তখনকার মতো তৃপ্ত হচ্ছে যে আমি রস পাচ্ছি, তাহলে হাড়ে রস আছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল তার দাঁতের ব্যথা, মাড়ি ফুলে গেছে। পরবর্তী ক্ষেত্রে তাকে যে অন্য খাবার দেওয়া হচ্ছে না, সে আর খেতে পাচ্ছে না। সময়টা আপনার, তখন আপনি কিন্তু ঋণ হয়ে যাবে, ঋণ ঘটে যাবে, এগুলো ভাবছেন না 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 প্রথমে। আচ্ছা, সেই সময় আপনার ছেলেটি পড়াশোনা করতে গেল, আপনি দেখলেন মোটামুটি আমার একটা সঞ্চয় হয়ে গেছে, বৃহস্পতির দশা চলছে, আপনি তাইলে একটা বড় ঋণ নিয়ে নিই, ছেলের জন্য 18 লক্ষ টাকা দিতে হবে, আমি 12 লক্ষ দেবো, 6 লক্ষ রাখবো, ইত্যাদি করলেন। সেই সময় ঋণটা নিয়ে নিলেন। এবারে বৃহস্পতির দশা কতদিন আছে সেটা কিন্তু আপনি দেখলেন না। বৃহস্পতির দশাটা চলে গেল, আপনার সন্তানের সাথে ঋণের সম্পর্ক আছে কিনা আগে একটু বিচার করে নেওয়ার দরকার। ছোট্ট করে বলছি, সন্তানের সাথে ঋণের সম্পর্ক আছে কিনা বিচার করে নেবেন। যদি বিচার করাতে দেরি করে ফেলেছেন, আপনি শুধু দেখবেন আপনার ছেলেটা হাত খরচের জন্য আপনার সাথে ঝগড়া করছে কিনা। যদি না দেন, 2 দিন দিয়ে ট্রাই করুন, 3 দিনের দিন কোনো দোকানে ধারটা করেছে কিনা। আপনি ছকটা বিচার করাতে পারেননি, সামাজিকভাবে দেখুন, একদম ইমিডিয়েট যোগাযোগ করুন। এবং এটা গেল আমার আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্যকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এই এপিসোডের শুরুতে আপনাকে দুটো কথা বলবো। এর আগে ঋণের যে এপিসোড গিয়েছে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য, এবং আগামীতে আরও যত এপিসোড যাবে, আজকের এপিসোড এবং আগামীতে আরও যত এপিসোড যাবে, প্রত্যেকটা এপিসোড আপনারা প্রত্যেকেই দেখবেন। রাশি লগ্ন যাই হোক না কেন, প্রত্যেকটা এপিসোড দেখবেন, তাহলেই দেখাটা কিন্তু পূর্ণ হবে। এবার এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে আমার রাশি লগ্নের বাইরে আমি কেন দেখব? ঋণ এমন একটা রোগ, এই রোগ নিয়ে যদি পর্যালোচনা করতে যাই, বিশ্বাস করুন মোটামুটি 100-200 ঘন্টা যদি আলোচনা করা যায়, হয়তো এর অর্ধেকটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। অবশ্যই বিশাল বড় একটা এর পরিধি, এবং এর রোগ আমাদের জীবনে কোথা থেকে ঢোকে, তারপরে সেই রোগ বেশ একদম হৃষ্টপুষ্ট হয়, বাসা বাঁধে, এবং শেষ পর্যন্ত আপনাকে কত দিক থেকে যে ক্ষতি করে, কত দিক থেকে যে আপনাকে পিষে মেরে ফেলে, এবং সেই মেরে ফেলাটা কতটা যন্ত্রণাদায়ক, এবং বিশ্বাস করুন সেই যন্ত্রণা কেবল একার, বাকি সবাই পাশ থেকে আহা উহু করছে, কিন্তু যন্ত্রণা আপনার একার। আজকে যেমন আমরা কর্কট রাশি এবং কর্কট লগ্নের যারা জাতক জাতিকা, তাদের জীবনে ঋণের যে প্রভাব, তারা কিভাবে ঋণগ্রস্ত হবেন, আজকের এই এপিসোড যে বয়সে দাঁড়িয়ে আপনি দেখছেন, আগামী 5 বছরে, আগামী 10 বছরে, আগামী 15 বছরে আপনার আয়ু অনুযায়ী আপনার জীবনে ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ আছে কিনা, সেটাও আমরা আগে থেকে কিন্তু জ্যোতিষবিদ্যার মাধ্যমে জানতে পারি, তাই না? আপনি বিয়ের পরে ঋণগ্রস্ত হবেন কিনা, আপনি ব্যবসায় নামার পরে ব্যবসা থেকে যে রোজগার করবেন, সেই রোজগার আপনি অন্য কাউকে সুদে খাটানোর জন্য দিলেন, ঋণ ব্যবসায়ী হলেন আপনি, তারপরে দেখা যাচ্ছে যে আপনি ঋণগ্রস্ত হলেন।
তো জীবন বড় না, মানে বিভিন্ন প্যারামিটারে আপনার দম বের করে ছাড়বে, আবার আপনাকে কিন্তু অনুভব দেবে, আপনাকে উপলব্ধি দেবে, আপনাকে পূর্ণ করবে এবং জীবন মৃত্যুর খেলা থেকে আপনাকে মুখ্যের দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের জীবনে কী কীভাবে আপনারা ঋণগ্রস্ত হয়েছেন সেই জায়গাটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন, এবং যারা যোগাযোগ করছেন প্লিজ প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবেন। জ্যোতিষ বিচার করাতে চাই এটা হোয়াটসঅ্যাপে লিখবেন, ফোন করবেন না। প্রচুর মানুষ ফোন করছেন, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ করলে সুবিধে হয়, সবাইকে উত্তর দিতেও সুবিধে হয়, যোগাযোগ করতেও সুবিধে হয়। আজকের এপিসোডে আমি চলে যাই। গোবিন্দদা, মীন রাশির নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে, সেটাও তো ওনাদেরকে বললাম। তাহলে আজকে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের নিরিখে যদি দেখি, তাদের অধিপতি কে? অধিপতি হচ্ছেন চন্দ্র। এবং এই ক্ষেত্রে ঋণের যে জায়গাটা, ঋণের যে দশায় তাকে ফেলে দিচ্ছে, রোগ রিপু ঋণ আমরা একই জায়গা থেকে আলোচনা করি, ষষ্ঠ ঘর। তাহলে কর্কট রাশি, কর্কট লগ্নের নিরিখে যদি আমরা ষষ্ঠ ঘর দেখি, তাহলে সেটা কার ঘর? ঋণটা মূলত যে বিষয়টাই হয় আগে ভাবতে হবে। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, দ্বিতীয় ঘর যদি ড্যামেজ থাকে, সঞ্চয়ের জায়গা। আচ্ছা। 11th হাউস, একাদশ ঘর যদি ড্যামেজ থাকে, তাইলে কিন্তু ঋণগ্রস্ত হওয়ার যোগ। তৎসঙ্গে ষষ্ঠ পতির যে কানেকশন কি থাকছে, কোথায় থাকছে, সেটাকেও বিবেচনা করার দরকার আছে। প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা, অতএব আলাদা আলাদাভাবে আসতে পারে, সেখান থেকে ঋণের কারণটা বোঝা যাবে। একদম একদম একদম। তো নেচারালি কারণ কিন্তু একটা আলাদা, একটা নেচারালি কারণ, যেটা শুনি একটু। বিশেষ করে কর্কটের, কর্কট আবেগী। এরা কি করে, একটা জিনিস ভালো লাগলো তো যেন তেন প্রকারে ওটা আমাকে নিতেই হবে, আচ্ছা ওটা আমাকে করতে হবে, যেটা ভালো লেগে যাবে সেটার জন্য, হ্যাঁ ঋণ হয়ে হোক পরে শোধ করে দেব, এই মানসিকতা ঋণটা নিয়ে নেবে। আচ্ছা, মানে আবেগটা কাজ করে যায়। সংস্কৃতে একটা কথা আছে না, ওই সেই জবেত পিবেত নাকি কি, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। মানে যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করেও ঘি খেয়ে যাও। হ্যাঁ, ও কোত্থেকে শোধ হবে ভাবার দরকার নেই, পরে ভাবা যাবে, এরকম ব্যাপারটা। মানে আবেগে যখন যেটা সামনে আসবে সেটা আমাকে নিতে হবে, সেটা আমাকে করতে হবে, সেটা আমাকে ভোগ করতে হবে। না, আমার এই ক্ষেত্রে কি মনে হয় জানেন তো? হ্যাঁ বলুন। আমি একটু পরিষ্কার করছি আলোচনাটাকে। আমার যেটা মনে হয় যে সবকটা রাশি লগ্নের কথা যখন বলছি ওনাদেরকে, এই জায়গাটায় এই ক্ষেত্রে একটু ধরিয়ে দেওয়া দরকার আছে যে প্রত্যেক কটা রাশি লগ্নের প্রকৃতি আলাদা আলাদা হতে পারে, কিন্তু বদ গুণের জায়গায় যদি আমরা দেখি, অশুভ গ্রহের প্রভাব যদি দেখি, তাহলে তাদেরকে এক পংক্তিতে নিয়ে আসা যায়। আমি একটা কথা বলি। হ্যাঁ, আপনি চুরি করেছেন, কেউ বই চুরি করেছে, সেও চোর। একদম তাই। আচ্ছা, কেউ খাদ্য চুরি করেছে, সেও চোর। অনুষ্ঠান বাড়ি থেকে কেউ জুতা চুরি করেছে, সেও চোর। সেও চোর। চোরটা আপনাকে শুনতে হচ্ছে। এবার রাশি লগ্ন আলাদা হতেই পারে, কিন্তু চোর আপনাকে শুনতে হচ্ছে। শুধু পার্থক্যটা কোথায়? ঠিক, একজন হচ্ছে জ্ঞানের চোর, যে বইটা চুরি করছে, সে জ্ঞানটা আহরণের জন্য চুরি করছে। আবার দেখবেন অনেকে বইটা চুরি করে কেজি ধরে বিক্রি করে, সেটা তো আলাদা কথা, সেটা আলাদা কথা। মানে জ্ঞানের চোর হয়, আবার ব্যবহারিক জিনিসের চোর হয়। আবার দেখবেন ভাবের ঘরে চোর আর ভবের ঘরে চোর, ওই দুরকম চোর আছে। ভাবের ঘরে চুরি যারা করে না, তারা প্রচুর চালাক। কিরকম? আপনার মন চুরি করা, আচ্ছা, আপনার মাইন্ড। দেখুন, আমি খারাপ কথা বলবো, আপনার বিরুদ্ধে বলবো। এই যে আপনি এপিসোডে বসছেন না, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার দর্শকদের মনটাকে আপনার পকেটে পুরে নেওয়া, তার মানে মন চুরি করছেন। আপনি ভাবের ঘরে চুরি করছেন। আচ্ছা, আর ভবের ঘরে চুরিটা হচ্ছে কি, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কিছু একটা টাকা পড়ি, কেউ এসেছিল, মোবাইলটা ছেড়ে গেছে, আপনি সেটা পকেটে পুরে দিলেন। আচ্ছা, সেটা হচ্ছে ভবের ঘরে চুরি। আর ভাবের ঘরে চুরিটা হচ্ছে উনার মনটাকে আপনি প্রথমে পকটস্থ করলেন, তার মানে মনটা চুরি করলেন কিনা বলুন। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি কি চুরি করছি, আমি সেই চুরিটাই রাখি। আমি আসলে কি চুরি করছি? আমি চুরি করছি আপনার হঠকারী সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, বদগুণ, আমি সেটা চুরি করছি। আমি চুরি করছি মায়াজালে নিজেকে আবদ্ধ রেখে আপনি নিজেকে যে ভাসিয়ে দিচ্ছিলেন, সেই মায়াটাকে আমি চুরি করছি। আমি চুরি করছি আপনার জীবনের যে অন্ধকার দিকগুলো আছে তার আলোচনা নিয়ে এসে এক্ষেত্রে আমি প্রদীপ, আমি আলো জ্বালছি, আমি অন্ধকার চুরি করছি। আমার মান মর্যাদার কথা যখন বলি আপনি তো আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন,
আপনি তো আমাকে সুযোগ দিয়ে দিয়েছেন, আপনি আমাকে মোবাইল চোর পর্যন্ত বলে দিয়েছেন। ঠিক আছে, তো হ্যাঁ, মোবাইল তো চুরি করছি আমি মোবাইলের ডেটা চুরি করছি, মোবাইলের ডেটা চুরি করছি। যে ডেটা দিয়ে আপনি দেখছেন এই এপিসোড, আমি সেটা চুরি করছি। যদি মনে হয় যে আপনার বাকি সারাদিন যা যা কিছুতে আপনি মোবাইলের ডেটা কাজে লাগান, সেটা কাজে লাগান তার যে প্যারামিটার, আর এই এপিসোড যখন দেখছেন তার যে প্যারামিটার, একটু লিখবেন তো কমেন্ট বক্সে গোবিন্দদার জন্য, যে সত্যিই কি আমি মোবাইলের ডেটা চুরি করছি এবং কতখানি চোরের প্রকৃতি সেক্ষেত্রে নিম্নমানের আমার, যেহেতু এক্ষেত্রে চোর বলা হয়েছে আমাকে। তো মা নর্মদার যখন কথা বলি, আপনার ভেতরকার যে সমস্ত গাঁটগুলো আছে না, চিন্তাভাবনায় যে গাঁটগুলো আছে, সেই গাঁটগুলো সরল সোজা সহজ করার জন্য মা নর্মদার কথা বলি। আপনার মনকে ভোগ থেকে ভক্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আমি ভোগ চুরি করছি, আমি প্রবৃত্তি চুরি করছি, নিবৃত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট প্রয়াস করছি। মা আমাকে কৃপা করেছেন, আমি বলবো কৃপাই করেছেন আমাকে, বিকজ অফ আমার জীবন বদলেছেন উনি। তো তাই আমি অসিদ্ধি থেকে সিদ্ধি প্রদায়িনী শিবকন্যা মা নর্মদার কথা আপনাকে শোনাচ্ছি। হয়েছে উত্তর? তার মানে আপনি ধনচোর নয়, মনচোর, এটা বোঝাতে চাইছে। হ্যাঁ, এবং মন আসলে কি, চলুন ছেড়ে দিই, এই তো অন্যদিকে চলে যাবে, আমি এদিকে যাই। আচ্ছা, বল। ঘটনা হচ্ছে যে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের যে প্রকৃতি, আপনি অসাধারণ একটা সিচুয়েশন থেকে ধরছেন যে মানুষটাকে আমরা দোষ দিচ্ছি না, তারই প্রকৃতি এই রকম যে সে একটু আবেগী। তাহলে একটা আবেগী মানুষ যখন তার জীবনে যাপন করছেন, জীবনকে লালন করছেন, জীবনকে যখন তিনি পালন করছেন এবং উপভোগ করছেন, কোথাও সেই উপভোগ থেকে তার জীবনে রোগের সঞ্চার হচ্ছে না তো, সেটাও তো তাকে খেয়াল রাখতে হবে, তাই না? আমরা সেই জায়গা থেকে আলোচনাটাকে ধরছি। আমি একটা বাস্তব উদাহরণ আমি এখানে দেব আপনাকে। উদাহরণ বলতে কোনো একজন ক্লায়েন্টের জীবনের কথা, তিনি কর্কট রাশি এবং কর্কট লগ্ন, তার কম্বিনেশন আছে, সেই উদাহরণ আমি দেব আপনাকে। একজন ক্লায়েন্টের জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি আর কি, আমি একটু লিখে টিখে নিয়ে বসেছি। তিনি তার বিবাহিত জীবনে যখন প্রবেশ করলেন, তার বিয়ে দেওয়ার সময় তিনি নিজে তার অফিস থেকে কিছু টাকা লোন নিয়েছিলেন। বিয়ে হওয়ার পরে তার বিবাহিত জীবন ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, যদিও সেটা আলাদা একটা দিক আছে তার। ঘটনা হচ্ছে যে এরপর আইনি লড়াই শুরু হয়ে যায় এবং তার পরিবারের যে জায়গাটা, অর্থনৈতিক যে অবস্থা, তারাও সেই আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে এবং মানে বিভিন্ন জায়গায় ফিস দেওয়া, এই সেই উমুক তুমুক ইত্যাদি ইত্যাদি করতে করতে দীর্ঘ প্রসেস চলছে। সেখান থেকে তিনি কিন্তু ঋণগ্রস্ত হচ্ছেন এবং অফিসে তার যে ডিউটি আওয়ার্স যেটা ছিল, সেক্ষেত্রেও তাকে আরও বেশি করে সময় দিতে হচ্ছে। মানে অফিস যদি আপনাকে জানতে পেরে যায় যে আপনার ঋণ চলছে বা আপনি ইএমআই চালাচ্ছেন, গাড়িটা নিয়ে নিয়েছেন অফিসের স্যালারি থেকে ইত্যাদি ইত্যাদি থেকে, লাইফস্টাইল এই করে নিয়েছেন, তাহলে অফিস বলবে যে ঠিক আছে, বলো ভাই, সন্ধ্যে 6টায় বেরোনো যায়, আপনাকে বলবে আচ্ছা 8টা পর্যন্ত তুমি এগুলো একটু করে দিও। ঠিক। তো সেই জায়গা থেকে তিনি তার ঋণগ্রস্ত যে অবস্থা, সেই জায়গা থেকে তিনি বেরোবেন কিভাবে, সেই নিয়ে তিনি চিন্তিত। ভাগ্য ভালো কোনো সন্তান নেই তার। এখন আপনি দুটো জায়গা তুলে দিলেন আমার হাতে। একটা হচ্ছে বিবাহের জায়গা, দাম্পত্যের সমস্যা, আর বিবাহের সময় একটা খরচ। হ্যাঁ, দেখুন, বিবাহের সময়ের খরচ যেটা, সেটা একটা আপনার অবস্থার উপর নির্ভর করছে। আপনার চারিদিকের পরিমণ্ডল কি, তার উপর আপনি খরচটা করবেন। আর বিবাহের পরবর্তী যে অবস্থা, দাম্পত্যের সমস্যা, সেটা কিন্তু একটা আলাদা ধরনের আবার চলে যাচ্ছে। এখানে আপনাকে সপ্তম হাউসটাকে বিবেচনা করতে হচ্ছে, যেহেতু বিবাহ, দাম্পত্য, সপ্তম ঘর। এবারে আপনার সপ্তমের অধিপতি সে ঋণের জায়গায় পৌঁছাচ্ছে কিনা আপনার কুণ্ডলিতে, সেটা দেখতে হবে। এই সপ্তমের অধিপতি যদি ঋণে চলে যায়, বৈবাহিক কারণে, দাম্পত্য কারণে ঋণ হয়ে যাবে। তৎসঙ্গে আপনার সেকেন্ড হাউস, 11th হাউসটাকে দেখতে হয়। কীরকম? আপনার ধরুন আপনি বিয়ে করেছেন, একটা মালি মোকদ্দমা চলছে, ভালো কথা, কিন্তু দেখা গেল আপনার উপার্জনটা এত বড়, সে মালি মোকদ্দমায় যে খরচটা আপনার গায়ে লাগলো না, এও হতে পারে।
হ্যাঁ, না, যেটা তাদের হচ্ছে, মানে যাদের ধরুন মালি মকদ্দমা চলছে বা যে কোনো জায়গা থেকে তার ঋণ হয়েছে, গায়ে লাগছে না, ঋণ তিনি তো শোধ করে ফেলবেন, তার আজকের এই এপিসোড দেখার দরকার নেই, কিন্তু পারছেন না বলে তো আলোচনা। অবশ্যই এখানে আপনাকে অবশ্যই কুণ্ডলী বিচার করাতে হবে এবং এই সপ্তম হাউসকে ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু সিদ্ধান্ত কঠিন হয়ে যাবে। একদম তাই, কথাটা বুঝলেন? কারণ সপ্তম হাউসই ঋণটা করাচ্ছে, তাহলে এটাকে ঠিক করার দরকার আছে যে কোনোভাবে, বা সার্বিক বিবেচনায় আপনাকে তার প্রতিকার কি হবে সেটা গ্রহণ করতে হবে। সেটা বিভিন্ন স্তরের হতে পারে, আপনি তো এটা ভালোভাবে জানেন। আপনি দেখলাম আগের এপিসোডে দারুণ বলেছেন একটা কথা, কি বলুন তো, যে আপনি এই মন্ত্রটি এতবার জপ করুন, এরকম আপনার মনে হয় প্রথম হেডলাইনটা ছিল। মারাত্মক কথা। হ্যাঁ, মানে এক্ষেত্রে যাই হোক, আমরা আগের এপিসোড নিয়ে এখন আর টানছি না দাদা। আমার যেটা মনে হয় যে কর্কট রাশি, তার যেহেতু এক্ষেত্রে লগ্নাধিপতি হচ্ছেন চন্দ্র, হ্যাঁ, চন্দ্র আসলে পুষ্টি যোগায়। মানে আমি আলোচনাটাকে না আরও একটু লেয়ার থেকে ধরতে চাইছি। চন্দ্র হচ্ছে পুষ্টি যোগায়। আমি একজন জাতক জাতিকা কর্কট রাশি বা লগ্নের, তাহলে আমার জীবনে কিন্তু পুষ্টিটা আমি নিয়ে এসছি যদি না আমার চন্দ্র পীড়িত থাকে। অবশ্যই, তাই না? তাহলে আমার জীবন ঋণের জায়গা, ঋণ মানে তো অপুষ্টির জায়গা, তাই না? আমার খেয়াল পড়ছে যখন এই কর্কট রাশির মানে কর্কট লগ্ন নিয়ে আমরা আলোচনা করব, আপনি একটা কথা বলছিলেন যে ঋণ নেওয়া মানে নাকি রক্ত বিক্রি করে দেওয়া, নাকি সেই বিষয়টা যদি একটু বলেন আপনি। হ্যাঁ, মারাত্মক জিনিস একটা। এটি একটি ধরতে পারেন জীবনের ওপর একটা বাস্তব গল্প, জীবনের ওপর একদম। আপনি একটা জায়গা থেকে ঋণ নিলেন, ঋণ নেওয়ার পর আপনি শব্দটা ব্যবহার করছি না এখানে, একটা উদাহরণটা দিচ্ছি একটা কুকুরকে দিয়ে, খুব দারুণ লাগবে জিনিসটা, দেখবেন। একটা কুকুর হাড় মাংস ইত্যাদি তো খায়, ক্ষুধার্ত সে, তার প্রয়োজন খাদ্যের। সে কোথাও একটা শুকনো হাড় দেখতে পেয়েছে, সে মনে করেছে এটাই খাবার, এটাকে খেয়ে বাঁচা যায়। সেই শুকনো হাড়টাকে চিবাচ্ছে, দীর্ঘক্ষণ চিবাচ্ছে, চিবাতে চিবাতে সে রস পাচ্ছে, রক্তের স্বাদ পাচ্ছে। আচ্ছা, শুকনো হাড়ে রক্ত আসবে কোত্থেকে? ভাববেন বিষয়টা। না, শুকনো হাড়টা যে সে চিবাচ্ছে না, তার নিজের মুখ যে ছিঁড়ে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না, নিজের রক্তটাই কিন্তু তার মুখে আসছে, সেটাই সে খাচ্ছে। সে মনে করছে আমি রক্ত খাচ্ছি, কিছুক্ষণ হ্যাঁ রস পাচ্ছি, সে ভাবছে হাড়ের, কিন্তু না, তার নিজের সে দাঁত মুখ ছিঁড়ে যাচ্ছে ভেতরে শুকনো হাড়ের ধাক্কায়, সেটাকে সে খাচ্ছে। তখনকার মতো তৃপ্ত হচ্ছে যে আমি রস পাচ্ছি, তাহলে হাড়ে রস আছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল তার দাঁতের ব্যথা, মাড়ি ফুলে গেছে, পরবর্তী ক্ষেত্রে তাকে যে অন্য খাবার দেওয়া হচ্ছে না, সে আর খেতে পারছে না। ঋণের সাথে সম্পর্কটা সেই, যখন ঋণটা নিতে যাচ্ছেন কেউ, আপনি মনে করবেন শুকনো হাড়টার সন্ধানে যাচ্ছেন, সেটাকে ধরে চেবাচ্ছেন, আপনি চেবাতে চেবাতে সেই রসটা আপনি পাচ্ছেন। মানে প্রথমে তো উপসত্ত্ব পেয়ে যাচ্ছেন, হিউজ একটা টাকা, সে টাকাটা মনে করছেন অন্য কিছু নয়, আপনারই রক্তরস, আপনি স্বাদ পাচ্ছেন তার, দিয়ে আপনি আনন্দিত হচ্ছেন তৎকালিক। কিন্তু পরবর্তী ক্ষেত্রে সে তার যে ইফেক্ট, মুখ ফুলে যাচ্ছে, গলা ফুলে যাচ্ছে, দাঁত ব্যথা করছে, সেটা হচ্ছে পরিশোধকাল, তার যে জ্বালাটা সেটাই। অর্থাৎ ঋণ মানে বাস্তব ক্ষেত্রে আপনি আপনারটাকে খেয়ে নষ্ট করছেন, হজম করতে পারছেন না, পরে বিকারগ্রস্ত হচ্ছেন। বুঝতে পেরেছি আপনার এই উদাহরণ। মানে এই যে মানে চরম একটা ব্যাপার। যারা স্টার্ট আপ বিজনেস চলছে আজকে, দেখুন, মানুষ ভাববে যে তাহলে কি ঋণ নেব না। ঋণ নেওয়ার ক্ষেত্রে মানে কেউ যদি ব্যক্তিগতভাবে নিজে একটা মুদিখানার দোকান তৈরি করছেন, কি সেলুন করছেন, কি আপনি একটা হোটেল বিজনেস শুরু করলেন, কি আপনি একটা ঘরোয়াভাবে একটা মানে কোনো বিজনেস শুরু করছেন, তো সেক্ষেত্রে আপনি যে ঋণটা নিচ্ছেন সেখানে ঋণের পরিমাণ এবং সেক্ষেত্রে ভয়ভীতির যে জায়গাটা, ঋণ নিতে গেলে তো অনেকের ভয় লাগে, আবার অনেকের দেখবেন ধীরে ধীরে আর ভয়টা আর আসে না, গা শোয়া হয়ে যায়। হ্যাঁ, গা শোয়া হয়ে যায়, লাখ লাখ টাকাও তার কাছে কোনো ব্যাপার হচ্ছে না তখন আর কি। তো এই যে ভয়টা যখন চলে যাচ্ছে, সেই জায়গাগুলো কোথায় চলে যায় আমি সেটারই একটু উদাহরণ দিতে চাইছি আর কি। দেখবেন স্টার্ট আপ কালচার চলছে আজকাল, মানে তার বিজনেস করার কোনো দিক থেকে কোনো রকম কিন্তু তার কোনো অভিজ্ঞতা নেই, সে সামান্যভাবে কোনো বিজনেস কখনো করেই নি,
স্টার্ট আপ কালচার চলছে, বন্ধু বান্ধব সব মিলে স্টার্ট আপ হয়ে গেল। কেউ একজন ফান্ড জোগাড়ের জন্য কোথাও থেকে 10 লাখ কি 1 কোটি টাকা কোথাও না কোথাও থেকে স্টার্ট আপ কালচারে না মানে ঋণ দিয়ে দেয়। অ্যাঞ্জেল যারা আছে, মানে ইনভেস্টার যারা আছে, তারা আপনাকে ইচ্ছা করে ঋণ দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, আপনার মধ্যে অত সামর্থ্য নেই কিন্তু না, কিন্তু আপনাকে ইচ্ছা করে তারা ঋণ দিয়ে দেবে। এই ধরুন আমরা অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, বিভিন্ন এই সমস্ত যে অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আছে, আমরা মানে অ্যাপস, উবার, অমুক তুমুক, হ্যান ত্যান ইত্যাদি, এদের দীর্ঘ সময় কিন্তু এরা মানে প্রফিট বার্নিং করে না, এরা কিন্তু লিকুইড বার্নিং করে, মানে মাইনাসে চলতে থাকে। আচ্ছা, বুঝতে পেরেছেন? মানে অ্যামাজন দেখা যাচ্ছে যে তার শুরুর থেকে প্রথমের 15 বছর সে জীবনে 1 টাকাও রোজগার করেনি, মানে প্রফিট হয়নি তার। আচ্ছা, আসছে, বেরোচ্ছে, বেরোনোর পরিমাণ আরও বেশি। তাহলে ওই বেরোনোর টাকাটা পাচ্ছে কোথা থেকে? যারা এই অ্যাঞ্জেল ইনভেস্টার আছে, আরও যারা বড় বড় ইনভেস্টার আছে, তারা কয়েক বিলিয়ন ডলার কিন্তু সেক্ষেত্রে ইনভেস্ট করে দিচ্ছে। সমস্যা কোথায় হচ্ছে? আমাদের গ্রামগঞ্জ, মিডল ক্লাস ফ্যামিলি বা মফস্বল থেকে, মধ্যবিত্ত শহর থেকে বা কলকাতা শহর থেকে আমরা যারা এখানকার যারা ছেলেপুলেরা যারা দেখছে, তারা ভাবছে যে কেয়া বাত হ্যায়, মানে আজকেই ব্যবসা শুরু হলো, কালকেই একটা গাড়ি কেনা হয়ে গেল, আজকে বিজনেস শুরু হলো, কালকেই একটা গাড়ি কেনা হয়ে গেল, কেননা ফান্ড ঢুকে পড়েছে। ওই শুকনো হাড় যে সে ওটাকে শুকনো হাড়ের রস পেতে শুরু করেছে, সে তো প্রথম হাড় হিসেবে দেখছে, কাল্পনিক মাংসটাও দেখতে পাচ্ছিল আসলে। ঠিক আছে, তো সে চেপাতে শুরু করেছে, কেননা ফান্ডে ঢুকে গেছে 1 কোটি টাকা, গাড়ি বাড়ি অফিস সুন্দর ঝাঁ চকচকে ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। ওকে, এবার কেননা মানুষের মধ্যে ঢুকে পড়ে আছে যে আগে গুণ বিচারি, তারপর আগে দেখনধারী তারপরে গুণ বিচারি, তো আগে দেখাও আগে জ্ঞানজামটা দেখাও আগে। ঠিক আছে, তো এই মিডিল ক্লাস ফ্যামিলি বা এই ধরনের শহর থেকে যারা ব্যবসায়িক দিকে যায়, তারাও যখন একটা মুদিখানার দোকান করছে কি কিছু একটা বিজনেসের মধ্যে ঢুকছে, তাদের মাথায় তখন প্রথম যেটা চলছে মার্কেট অ্যাকুইজিশন। কেমন? মানে আমি কত বড় মার্কেট নিয়ে বিজনেস করতে পারছি, আমার ব্র্যান্ড ভ্যালু এই সেই। আরে ভাই, তারা প্রফিট নিয়ে ভাবে না। একটা গ্রামের মানুষ বা প্রকৃত যে ব্যবসাদার, মানে আমি গ্রামের মানুষ শব্দটাকে এই জায়গা থেকে বলছি যে প্রকৃত ব্যবসাদারের জায়গা থেকে বলছি যে বাবু আমার 2টো নারকেল নিয়ে হাটে গেছিল, ওখান থেকে 20 টাকা করে নারকেল বিক্রি করে 40 টাকা পেয়েছে, 30 টাকার বাজার করেছে, 10 টাকা নিয়ে ঘরে ফিরেছে, তাহলে 10 টাকা তার প্রফিটে আছে। এদের এখানে প্রফিট কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। এরা বড় বড় বিজনেস যারা করেছে তাদের স্ট্র্যাটেজি এরা নিজেরা অ্যাপ্লাই করবে এদের জীবনে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষের জায়গা থেকে শুধু বলছি না, এনাদের কথাও যেমন বলছি, যারা আবেগী মানুষ মূলত, তাদের কাছে তো কোথায় আয়, ব্যয় এবং প্রফিট বলে একটা কলাম থাকতে হবে জীবনে, সেই জায়গাটা কোথাও থেকে কিন্তু জীবন থেকে সরে যাচ্ছে। আপনি সম্পর্কের জায়গায় যে উদাহরণটা দিয়েছি আমি আপনাকে, সেখানেও কিন্তু বিবাহিত জীবনের আয় এবং ব্যয় এবং প্রফিট কি হলো, সেখানে প্রফিট হয়নি। আমি যখন বলেছি যে ওনার সন্তান নেই, আপনি ভাবছেন যে আচ্ছা তার মানে খরচ বেঁচে গেল, বা তিনি সিঙ্গেল মাদার নন, তার অতটা লড়াই বেশি নেই, তাহলে এটা কেন উদাহরণ হলো অনেকে ভাবছিল। বিবাহিত জীবনের আপনার যদি ব্যবসায়িক দৃষ্টিকোণে যদি দেখি যে প্রফিট কি, আপনি একজন সাধারণ নারী ছিলেন, আরেকজন সাধারণ পুরুষ ছিল, দুজন মিলে একটি সন্তানের মানে জন্ম দিচ্ছেন আপনারা, আপনি মা হলেন, সে পিতা হলো, আর আপনার সন্তান হলো, তো ইটস আ প্রফিট, মানে প্লাস হলো না। তো বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সেই প্লাসের জায়গাটা অর্থাৎ প্রফিটের জায়গাটা দেখতে হবে অবশ্যই। জীবনের ক্ষেত্রেও আয় ব্যয়ের জায়গাটাও দেখতে হবে। ভোগবাদের যে ছোটাছুটি যে ভোগবাদের, সেই ভোগবাদ আপনি কনজিউম করতে পারবেন কিনা, নাকি সেই কনজিউমের ঠেলায় পড়ে পাড়া প্রতিবেশীর চক্করে, দেখনধারীর চক্করে পড়ে আপনি ঋণগ্রস্ত হচ্ছেন, মাঠটা তো আপনারই পিঠে পড়বে। ওই পাড়াতেই যখন ঋণ যে রিকভারি করতে আসবে এজেন্ট, সে কিন্তু চিৎকার করে বলবে, তখন কিন্তু ওই পাড়া প্রতিবেশীর কাছে আপনার মুখ থাকবে তো? আপনি জ্যোতিষের কাছে, জ্যোতিষবিদ্যার কাছে কবে আসবেন না আসবেন ও আপনি জানেন। সে তো অবশ্যই আপনি জানেন, আপনি স্থির করবেন যে আপনার জন্মছক দেখাবেন কিনা। আর পরবর্তী আরেকটা আপনাকে বাস্তব ঘটনা বলছি। একজন পিতা তার পুত্রের উচ্চশিক্ষার জন্য তিনি তার স্যালারি অ্যাকাউন্ট থেকে, এই সেই স্যালারি অ্যাকাউন্টের গল্প, আমি স্যালারি অ্যাকাউন্টের সিচুয়েশনটা নিচ্ছি, তার মানে কি তার রোজগার নির্দিষ্ট প্রত্যেক মাসে আছে, তারপরেও তার জীবনে যদি এই বিড়ম্বনা আসে, তাহলে যারা সেলফ মেড, যারা বিজনেস করছেন, দিন রোজগার মানে বেরোলে রোজগার হবে, নইলে রোজগার হবে না, তাহলে তাদেরকে কোথা থেকে ভাবতে হবে। যে টোটো চালাচ্ছে, আমি যারা টোটো চালাচ্ছে
তাদেরকে ছোট করছি না, আমি বলছি আপনি গেলে রোজগার হয়, নইলে রোজগার হয় না। আপনার দোকানে ঝাঁপ তুললে রোজগার হবে, নইলে রোজগার হবে না। যিনি চাকরি করছেন তার তো সেই রকম জায়গাটা নেই। না, তিনি তার ছেলের জন্য 18 লক্ষ টাকা তিনি ঋণ নিয়েছেন, ঠিক আছে, 18 লক্ষ টাকা তিনি ঋণ নিয়েছেন। এবার ছেলে কি করেছে, পড়াশুনো করতে গিয়ে সেখানে যে কি পড়াশুনো করছে বোঝা গেছে, এবং সে আর বাড়ির দিকে তাকাচ্ছে না। আমরা একটা কথা শুনতাম যে কুমাতা কুপিতা হয় না, যদিও আজকের সময়ে সেই শব্দটারও পরিভাষা বদলাচ্ছে, এটা প্রচণ্ড দুঃখের বিষয়। কিন্তু সন্তানদের মধ্যে সে পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, এই মগজমারি চলছে। সে সেখানে গিয়ে মফস্বল থেকে বেরিয়েছে, ফ্ল্যাটে গিয়ে সে সেখানে লিভ ইন করছে, ইত্যাদি ইত্যাদি করছে, সে তার মতো করে মোজ চলছে তার। এবং ওই যে ঋণ যেটা আছে, যেটা হ্যাঁ ঠিক আছে আমার এখনো ক্যাম্পাসিং হয়নি বা ইত্যাদি ইত্যাদি, এই সেই আমি স্টার্ট আপ করবো মুখ তুমুক ইত্যাদি ইত্যাদি, এই ব্যতিব্যস্ত হয়ে আছে অভিভাবকেরা। এখন মাস্টার ডিগ্রি হয়ে গেলেও 2 টাকা রোজগার করার ক্ষমতা জন্মায় না, তখন গিয়ে হাত পা কাঁপছে, সামাজিক বোধবুদ্ধি কোথায় আছে? তো সেই কারণেই সামাজিক বোধবুদ্ধির আলোচনাটাও আসছে। এমন নয় যে আমি সব জায়গা থেকে পূর্ণ, উনিও সব জায়গা থেকে পূর্ণ, না, আমাদের মধ্যেও অপূর্ণতা আছে। কিন্তু এপিসোডে আলোচনা করতে গেলে আমাদের অপূর্ণতাও যেমন বলতে হবে, আপনাদেরও যে অপূর্ণতা আছে সেইগুলোকে তুলতে হবে, খুঁজতে হবে কেন হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পিতাটি তিনি তার সন্তানের জন্য 18 লাখ টাকা লোন করলেন, এবং তার সন্তান পড়াশুনো করতে গিয়ে সে তার মতো করে জীবন যাপন করছে, এবং পিতার এই যে লোন সেদিকে সে ঘুরে তাকাচ্ছে না। একজন পিতা বা মাতা তার সন্তানদের ক্ষেত্রে লোন করার ক্ষেত্রে আগে থেকে কি জ্যোতিষ বিচার করলে বুঝতে পারবে যে ভাই আমার এই লোনটা 10 বছরে মেটাতে হবে, বা এই বাড়ির যে ফ্ল্যাট কেনার জন্য যে লোনটা নিয়েছি আগামী 20 বছরে মেটাতে হবে। আগামী 20 বছরে আমার জীবনে এমন কি বাবান্ডার আসবে, এমন কি খারাপ সিচুয়েশান আসবে যেখানে পয়সা বেরিয়ে যাবে আমার স্যালারি থেকে বা আমার বিজনেস থেকে, আমি লোনটা মিটিয়ে উঠতে পারবো না। একদম, এটা মারাত্মক জায়গায় আপনি কিন্তু পৌঁছে গেলেন। বাস্তব এটা। আপনার শুনুন, আমি ধরেই নিচ্ছি আপনার খুব বৃহস্পতি ভালো জায়গায় আছে, কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে আমরা কথা বলছি, যদিও ষষ্ঠপতি নবমপতি, একদম তাই বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি আমি ধরলাম খুব দারুণ জায়গায় আছে, 11th হাউসে বসে আছে, বা তার দশা নবমেই বসে আছে, তার একটা দশা পিরিয়ড চলছে, সময়টা আপনার। তখন আপনি কিন্তু ঋণ হয়ে যাবে, ঋণ ঘটে যাবে এগুলো ভাবছেন না প্রথমে। আচ্ছা, সেই সময় আপনার ছেলেটি পড়াশোনা করতে গেল, আপনি দেখলেন মোটামুটি আমার একটা সঞ্চয় হয়ে গেছে, বৃহস্পতির দশা চলছে, আপনি তাইলে একটা বড় ঋণ নিয়ে নিই, ছেলের জন্য 18 লক্ষ টাকা দিতে হবে, আমি 12 লক্ষ দেবো, 6 লক্ষ রাখবো ইত্যাদি করলেন। সেই সময় ঋণটা নিয়ে নিলেন। এবারে বৃহস্পতির দশা কতদিন আছে সেটা কিন্তু আপনি দেখলেন না, বৃহস্পতির দশাটা চলে গেল, তারপর ঢুকে যাবে নিয়ম অনুসারে শনির দশা। শনি এবারে খারাপ জায়গায় আছে, আপনি কিন্তু ঋণ করে ফেলেছেন। এই যে শনির দশাটা ঢুকলো, সেই শনির দশা আপনাকে হাঁপিয়ে দিয়ে চলে যাবে, ঋণ নিয়ে যে আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন। এবারে সন্তান বলি, এটা একটা বাস্তব কথা বলবো, আমরা একটা জিনিস উপলব্ধি করেছি, প্রথমে যখন পড়াশোনা আরম্ভ করি, আপনার সময়ও ভাববেন, মাত্র কয়েকটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। কীরকম? বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি, তারপর একটু উচ্চ জায়গায় গেলে সায়েন্স, আর্টস, কমার্স। এখন দেখবেন তার ভাগ হয়ে হয়ে এমন জায়গায় পৌঁছে গেছে, বাবা মার মাথায়ও ঢুকবে না যে এর মূল বিষয়বস্তুটা কি। পঠন পাঠনের আছে, কিছু সাবজেক্ট আছে দেখবেন, সেই জায়গায় ছেলে পড়তে গেল। আমি ধরেই নিলাম সে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, যেহেতু বাবা ইনকাম করছেন, দিচ্ছেন, একটা সে জায়গা থেকে গেল। বাবা এবারে আমার ছেলে বিরাট হবে একটা স্বপ্ন দেখলো, 18 লক্ষ টাকা ঋণ করে নিল, ছেলেকে এবার দিতে থাকলো। ছেলে কি করলো, একটা আকাশ পেয়ে গেল, মুক্ত আকাশ, সেখানে সে উড়তে শুরু করলো। অর্থাৎ পড়াশোনার তুলনায় অন্যান্য ক্ষেত্রে সে বিচরণটা বেশি শুরু করলো। সেখান থেকে সে ডিমান্ড করলো যে বাবা আজকে আমার 20,000 দরকার, 13 তারিখের মধ্যে দিতেই হবে, না হলে কিন্তু পারছি না। যাই হোক, সত্যি 13 কি 15 কি 10,000 কি 20,000 সেটা জানার দরকার নেই, ছেলে বলেছে। বাবা পড়িমরি করে ওই যে নিয়ে রেখেছেন সেখান থেকে তুলে তিনি দিতে থাকছেন, সে পেতে থাকছে, উনি দিতে থাকছেন, সে পেতে থাকছে। ঘটনা ক্রমান্বয়ে ঘটতে যাচ্ছে, কিন্তু এই জায়গায়
তাইলে কি হচ্ছে, যে সঞ্চিত অর্থটাও ছিল ক্রমান্বয়ে তো চলে গেল। ঋণ করে রাখা সঞ্চয়, যেটা ঋণ করে আমি রেখেছি। মধ্য বিষয় যেটা আপনি বলতে চাইছেন যে দশাটা ভালো ছিল সেই দশাটাই আমি ঋণ নিয়ে নিয়েছি, আমি তো জানি না যে আমার এরপরের কি দশা অন্তর্দশা আসছে বা কি জীবনে মানে ইভেন্টগুলো আসছে। সেই দশাটা তাকে খারাপ ফল দিতে শুরু করলে তিনি তখন ব্যতিব্যস্ত হয়ে যাবেন, একদম পর্যুদস্ত হয়ে যাবেন। যার জন্য তার আগে আমি বলবো, ঋণের আগে করবেন কিনা, কতটা করবেন, বা কার নামে করবেন। আজকে ঋণ করছেন তো, পরিশোধটা তো একটা টাইম থাকে, এই টাইমটা বাড়ির কার পক্ষে সাপোর্টেড হবে, যার নামে ঋণটা গ্রহণ করলে পরিশোধের ক্ষেত্রের রাস্তাটাও মোটামুটি স্মুথ থাকবে। মানে দশা অন্তর্দশা কার সাপোর্ট করবে সেটাকে একটু দেখে নিয়ে যদি সম্ভব হয় তার নামে ঋণ করুন, তাতে অনেকটা ভালো ফল পাবেন। আয়ের স্রোত বাকি যার থাকুক না কেন, কিন্তু ঋণটা তার নামে আপনি বলছেন না। অনেক ক্ষেত্রে ধরুন ব্যাংকিং ঋণের ক্ষেত্রে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে হবে না, কিছু জিনিস জড়িয়ে যাবে সেই জায়গা থেকে, বাস্তব জায়গা থেকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি কখনো রিয়েলাইজ করেছেন কিনা আমি জানি না, যারা দেখছেন এই মুহূর্তে রিয়েলাইজ করেছেন কিনা আমি জানি না, আমাদের এই যে ঋণের হাতে খড়ি না, খুব ছোটবেলা থেকেই হয়। মীন রাশির এপিসোডে তো জন্ম ঋণের কথা, পিতৃঋণ মাতৃঋণ একদম ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করেছে। ধীরে ধীরে এই কারণে বড় গর্ব বাচ্চাকে, মানে ঋণ বড় হচ্ছে, ঋণেরই শরীর বড় হচ্ছে। কি করে ঋণ আমাদের শরীরের ভেতর ঢুকছে আর সে কি করে বড় হচ্ছে সেটাও একসাথে জীবনের বিভিন্ন ইভেন্ট এবং কর্কট রাশির কর্কট লগ্ন সাপেক্ষেই এখানে আসবে। যাই হোক, ধরুন আমি মানে স্কুলে যাচ্ছি, তো স্কুলে সেখানে গেটের বাইরে যেখানে দোকান বসছে বা ক্যান্টিন আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন স্কুল অনুযায়ী, রোজ যে দোকানটা থেকে আমি মশলা মুড়ি খাচ্ছি, কি আমি যেখান থেকে ওই পেপসি খাচ্ছি, কি যেখান থেকে আইসক্রিম খাচ্ছি ইত্যাদি ইত্যাদি, তো একদিন দেখছি যে আমার কাছে টাকাটা নেই বা আমি অন্য আরেকটা এক্সট্রা কিছু কিনবো বলে আমি দোকানদারকে বললাম, কাকু আমি কালকে দিলে হবে? দোকানদার বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না। আচ্ছা, আমার জীবনে কিন্তু ঋণ ওখান থেকে ঢুকলো, একদম ঋণের হাতে খড়ি হলো। হ্যাঁ, মানে যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আমি জ্ঞান নিলেও সেটা আগামী আরো 15 বছরে আমার বাড়বে, তাহলে ঋণের হাতে খড়ি হচ্ছে। আমি ভাষায় বলি এটাকে চূড়াকরণ, মানে অন্নপ্রাশন। মানে জন্মটা হয়েছিল পিতৃঋণ মাতৃঋণ নিয়ে, একদম তাই। এবারে নিজের হাতে খড়িতে প্রথম আমি ঘুগনি 1 প্লেট ধার করে খেলাম, মানে অন্নপ্রাশন হলো, ঋণের অন্নপ্রাশন শুরু। এবারে বলুন না, অনেকের ক্ষেত্রে দেখবেন ওই যেখান থেকে চলতে 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 জীবনে কোথাও গিয়ে তারা ঋণ নেওয়া থামিয়ে দেয়, আবার ওই ঋণ মেটাতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কারোর বড়দের পকেট থেকে পয়সা সরানো, চুরি, মানে সেগুলো করতে হচ্ছে, না বলে নিয়ে নিতে হচ্ছে, সেগুলো করতে হচ্ছে। আবার দেখবেন অনেকের না মানে ঋণ নিতে নিতে গা শোয়া হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই, মানে তাকে ইত্যাদি ইত্যাদি ব্যাকরণ বিশেষণ অভিধান শেষ হয়ে যাবে দেওয়ার ক্ষেত্রে, ডোজ দেওয়ার ক্ষেত্রে, কিন্তু সে নির্বিকার, মহাশূন্যে যেন ভাসমান এক অবস্থা। কিন্তু তার বাড়ির যারা বাকিরা যারা আছে তারা তো মানে সরসজ্জায় শায়িত অবস্থায়, এরকম না কুল রাখি না মান রাখি, একে ঘর থেকে বের করে দিই না ওদিকে যাই। আমি বলছি বাড়ির লোকজন যারা এই অবস্থায় ভুগছে তাদের সলিউশনের ক্ষেত্রে, মানে যেমন ওই নেশামুক্তি কেন্দ্র, এ তো ঋণ মুক্তি কেন্দ্র করতে হবে দেখতে পাচ্ছি আমি। সেই জন্মছকে কোথায় ইন্ডিকেশন আছে? এইখানে আপনার সন্তান, আপনার সন্তানের সাথে ঋণের সম্পর্ক আছে কিনা আগে একটু বিচার করে নেওয়া দরকার। একটু স্পিডে ছোট্ট করে বলছি, সন্তানের সাথে ঋণের সম্পর্ক আছে কিনা বিচার করে নেবেন। যদি বিচার করাতে দেরি করে ফেলেছেন, আপনি শুধু দেখবেন আপনার ছেলেটা হাত খরচের জন্য আপনার সাথে ঝগড়া করছে কিনা। যদি না দেন 2 দিন দিয়ে ট্রাই করুন, 3 দিনের দিন কোনো দোকানে ধারটা করেছে কিনা। আপনি ছকটা বিচার করাতে পারেননি, সামাজিকভাবে দেখুন, একদম ইমিডিয়েট যোগাযোগ করুন। এবং এটা গেল আমার কুণ্ডলী ক্ষেত্র। আচরণগত ক্ষেত্রে বলি, আপনি নিজে সচেতন হন, তাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করুন। বাল্যকালী গঠনের মূল সোপান, কথাটা বুঝলেন তো? এভাবে এখানে যেভাবেই গঠন করবেন তখন সেভাবেই সে পরিচালিত হবে। বিলাসিতায় যদি একবার ঠেলে দিয়েছেন, আপনি কিন্তু পরে রাস সামলাতে গেলে ওই ছেলেটা কোথাও ঋণ করবে, কোথাও চুরি করবে, যে কোনোভাবে যে কোনো আছিলায় পয়সা দরকার। এটা হচ্ছে কর্কট রাশির একটা বৈশিষ্ট্য। আমার চাই মানে এখনই চাই, বড়টা চাই, ভালোটা চাই। তাইলে তাকে যদি বাঁধতে হয়, তাহলে যখন থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে লাগাম পরাতেই হবে বাবা মা হিসেবে।
তার 20 টাকা প্রয়োজন হলে প্রকৃত মূল্যায়ন করুন, 20 না 12 দেখার দরকার আছে। সেটার উপর যদি রাশ টানেন, এই ছেলেটি কিন্তু ভালো জায়গায় যাবে। অন্যথায় কিন্তু এই বিশেষ করে কর্কট যাদের, তাদের কিন্তু এটা একটা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে যায়। আজকের এপিসোডের শেষে আমি আরেকটা কথা বলে আমি ক্লোজিং দেব, সেটা হচ্ছে যে দেখুন, বারবার বলছি যে কেবল কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ ঋণগ্রস্ত হয়, এটা কি সত্য? না, সব রাশি লগ্নের মানুষ ঋণগ্রস্ত হয়। তাই বাকি এপিসোড দেখার কথা বলছি। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের প্রকৃতিগত জায়গা থেকে কেবল যে তাদের মধ্যে আবেগ আছে তা নয়, তারা সহানুভূতির জায়গা থেকে তারা তো না বলতে পারে না। কেউ যদি তার কাছে উপকার চায়, নিজের কাছে না থাকলেও ধার করে হলেও চেয়ে দিয়ে দেয়, এটাও এক প্রকার ঋণের জায়গা। একদম। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যখন ঋণ নিয়ে নেবেন না, আপনার জীবনে ভালো যখন যোগগুলো আছে সেইগুলো কিন্তু অ্যাক্টিভ ততখানি দেবে না ফল আপনাকে। এ জ্যোতিষীর ভেতরকার কোর বিষয়। মানে আপনার রোগ শরীরে, আপনার রোগগ্রস্ত শরীর, সেই রোগগ্রস্ত শরীরটাকে নিয়ে যদি ধরুন খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে আপনাকে যদি নিয়ে যাওয়া যায়, আপনি কি সেই মানে সেই জায়গার কি আপনি মানে আনন্দটা কি পুরোটাও অনুভব করতে পারবেন? আরও সহজ উদাহরণ দিই, পেটের রোগ হয়েছে, বাড়িতে পোলাও রান্না চলছে, বাড়ির সবাই আপনাকে বলবে আরে ওকে দিও না, ওর পেটের সমস্যা আজকে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে জীবনে ঋণ কুড়িয়ে কুড়িয়ে খাবে, ঋণ আপনাকে কুড়িয়ে কুড়িয়ে ভেতর থেকে খাবে, আপনার আত্মসম্মান বোধকে খাবে, আপনার আত্মবিশ্বাসকে খাবে। পুরুষ মানুষের পকেটে যদি 10,000 15,000 টাকা না থাকে না সবসময়, কেমন যেন একটা ঝুঁকে গেছে। মহিলাদের ক্ষেত্রেও তার কাছে যদি কিছু টাকা পয়সা না থাকে, অনেক হাজবেন্ড টাকা পয়সা দিতে চায় না, 2-3 হাজার টাকাও তার স্ত্রীর কাছে নেই, হঠাৎ করে যদি কোনো প্রয়োজন হয়ে পড়ে, সেই জায়গা থেকে তার কাছে যদি সেইটুকুও যদি না থাকে না, মনোবল ভেঙে যাচ্ছে। এই ঋণের জায়গা থেকেই কিন্তু একটা কথা বলবো শেষে, অর্থ অনর্থের মূল। অর্থই কিন্তু জীবনকে আবার অর্থপূর্ণ করে, অর্থবহ করে তোলে। আর এই ঋণের জায়গায় কিন্তু সম্পর্কের যে জায়গাটা যোগ হয়ে আছে ওখানে, তাহলে ঋণ কোথাও থেকে সম্পর্ককে নষ্ট করে দেয়, আর ঋণহীন জীবন কিন্তু আপনাকে আরও অনেক বেশি পজিটিভ করবে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে, অডিও সিরিজ আছে, আপনি শুনবেন। মা আপনার জীবনকে কিন্তু সিদ্ধি প্রদান করে সিদ্ধিপূর্ণ আপনার জীবনকে করবে। আপনি শুনতে শুরু করবেন, ধারাবাহিকভাবে শুনবেন, 1 2 3 4 করে পরপর শুনবেন, তবেই ভেতরের স্রোত পাবেন। আর যাদের পিডিএফ লাগবে তারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করতে বলছি। এবং বুকিংয়ের জন্য কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করুন, প্লিজ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন। কেন প্রচুর ফোন আসছে, এপিসোড শ্যুটের চক্করে আপনাদের ফোন তখন আর ধরা হয় না, তখন আপনারা ভাববেন যে না এড়িয়ে যাচ্ছে। তাই হোয়াটসঅ্যাপ করুন, জ্যোতিষ বিচার করাতে চাই এটুকুই লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে ঋণ নিয়ে আবার আপনার সাথে কথা বলবো, বাস্তব জীবন থেকে কথা বলবো, বড় বড় ঋণ নিয়েও যেমন কথা বলবো, ছোট ছোট ঋণ নিয়েও কথা বলবো, ঋণের সূত্রপাত নিয়েও কথা বলবো, ঋণের অভ্যেস কী করে তৈরি হয়েছে সেগুলো নিয়েও কথা বলবো। সব কিছু নিয়েই কথা হবে। নমস্কার, নর্মদেহার। নমস্কার, নর্মদেহার।